দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ মৃতের সংখ্যা কমছে না, বাংলাদেশও এর ভয়ালো থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে কমিউনিটি ট্রান্সমিশন চলছে। করোনার সব ধরনের খবর আপডেট একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে আমি নুসরাত বৃষ্টি। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। 24 ঘন্টায় 40 জনের প্রাণ গেছে। নতুন সংক্রমণ শনাক্তেরও রেকর্ড হয়েছে আজ। নতুন শনাক্ত 2545 জন। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয় 11,876 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 21.43%। দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 47,153-তে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 650 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 40 জনের মধ্যে 33 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 406 জন। মোট সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। সাধারণ ছুটি শেষ হওয়ায় এখন থেকেই বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। গত 24 ঘন্টায় 2,545 জন এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন। এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন। দেশের বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোনেম মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সকাল 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গেল 17 মে অসুস্থ হয়ে পড়লে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে আব্দুল মোনেমের জানাজা এবং দাফন ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে সম্পন্ন হবে। দেশের অন্যতম শীর্ষ এই শিল্পপতি ব্যবসা বাণিজ্য ছাড়াও সমাজসেবা এবং ক্রীড়াঙ্গনে রেখেছেন অবদান। 5 জেলায় করোনা উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। এদের মধ্যে 4 জনই বরিশালে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বেলা 11:30টায় করোনা ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট, জ্বর নিয়ে সকালে তিনি ভর্তি হন। এর আগে মারা যান আরও 3 জন। এদের মধ্যে 2 জনই 40 ঊর্ধ্ব। মৃতরা জ্বর, গলা ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিকে করোনা উপসর্গ নিয়ে মাদারীপুর, খুলনা, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামে আরও 4 জন মারা গেছেন। দর্শক, একজন বিশেষজ্ঞের সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ তো আপনি নিশ্চয়ই জানেন, আজও করোনায় মৃত্যু এবং আক্রান্তে উভয় ক্ষেত্রেই বাংলাদেশে রেকর্ড হয়েছে। আবার আজ থেকেই অফিস খুলল, ঝুঁকি তো বেড়েই গেল কিনা? আর এই অবস্থায় কি ধরনের সতর্কতা গ্রহণ করতে হবে যদি বলে দিতেন। ধন্যবাদ। আপনাকে আমি ভালো শুনতে পাচ্ছি না মনে হয়। স্যার মুস্তাফিজুর রহমান, আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, আজ যেহেতু করোনায় রেকর্ড হয়েছে আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বাংলাদেশে, আজ থেকে অফিসও খুলেছে, আপনি এ সম্পর্কে জানেন। ঝুঁকি তো বাড়লই, এবং এই অবস্থায় বাড়তি কি ধরনের সতর্কতা গ্রহণ করতে হবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু আপনাকে ক্লিয়ার শুনি নাই। আমার প্রশ্নটা শুনেছি। আমি এখন বলতে চাই যে আজকের, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি সুন্দর, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যমুনা টিভিকে। আজকের আক্রান্ত অনেক বেশি এবং মৃত্যু রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। শেষ সময়, ঠিক এই সময় আমরা সবকিছু খুলে দিয়েছি। তো এটাতে আমাদের কতটুকু কি অবস্থা আসছে, এটার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন। আমি একটা জিনিস শুধু আপনাকে বলতে চাই, হ্যালো ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি বলতে থাকুন, আমরা শুনছি আপনাকে। আপনার ক্যামেরার ডিরেকশনটি ঠিক করে আপনি বলুন, আপনার পরামর্শ দিন। দর্শক, আমার মনে হয় ডক্টর আমাকে শুনতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি ডক্টর মুস্তাফিজুর রহমানের সাথে আবারও সংযুক্তি স্থাপন করার।
হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। ৬৬ দিন পরে কর্মস্থলে ফিরেছেন সরকারি চাকরিজীবীরা, তবে নানা সীমাবদ্ধতায় চোখে পড়েনি স্বাস্থ্যবিধি মানার চিত্র। সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীরা গ্লাভস, মাস্ক পরে সচিবালয়ে আসেন। অনেকেই বললেন ঝুঁকি নিয়েই তারা কাজে যোগ দিয়েছেন। ১২ দফা নির্দেশনা মানার শর্তে রোববার ৬৬ দিন পর খুলেছে সরকারি বেসরকারি অফিস। তবে দপ্তরে প্রবেশের এই ছবিতেই বোঝা যায় শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা ছিল কম। প্রশাসনের প্রাণকেন্দ্রে চোখে পড়েনি যানবাহন জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করার প্রক্রিয়াও। চাকরিজীবীদের শরীরের তাপমাত্রা পরিমাপেও ছিল তড়িঘড়ি। অফিস করতে আসাদের অধিকাংশই ব্যবহার করেছেন মাস্ক ও গ্লাভস। ঝুঁকির কথাও বলেছেন কেউ কেউ। লোকজনের মাঝে যে সচেতনতার জন্য সরকার এতদিন বন্ধ দিল, আসলে কারো মাঝে এই ধরনের কোনো সচেতনতা নাই। নিজের সুরক্ষাটা যাতে আমরা নিজেই যতটুকু পারি রক্ষা করার জন্য। সব পাবলিক সচেতন না, যে কারণে এটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। অফিসের গাড়ি আসার কথা ছিল, আসে নাই, কিন্তু আমরা অফিসের উদ্দেশ্যে বের হয়ে আসছি, কিন্তু এখন সিএনজি নিয়ে আসছি। একটা সিএনজিতে আমরা 4 জন যে গাদাগাদি করে আসছি, বাধ্য আমরা আসছি। অফিস কক্ষে দূরত্ব বজায় রাখা কঠিন বলেও জানিয়েছেন অনেকেই। এত কিছুর পরও সচেতন থেকে কাজ চালানোর পক্ষেই বললেন তারা। আমাদের কাজ না করে শুধু ঘরে বসে বসে খাওয়ার সুযোগ নেই, কাজ করতে হবে। না খেলেও মারা যাব, করোনা হলেও মারা যেতে পারি। দেশের তো আবার অচল অবস্থা হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ, যার কারণে বাধ্য হয়েই সরকার এখন আবার অফিসগুলো খুলছে। সারা বছরে যদি লকডাউন থাকে, আমরা নিজেরা সচেতন না হই, তাহলে তো আর কোনো ফল ভালো হবে না। ঝুঁকি এখন আর কি বলার, বলে ঝুঁকি বলতে যথেষ্ট মোটামুটি সচেতনভাবে চলতেছি। ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও। অফিস পরিচালনায় স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন তারা। 2 শিফটে অফিস ভাগ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। যতক্ষণ না টিকা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থাতেই থাকবো। তো সেইটা থেকে বাঁচার জন্য আমরা বলছি, আমি যেটা বলতেছি যে এরকম ঠিক আছে, ডিস্টেন্সিংটা মেনটেন করে কজন করে আমরা এক শিফটে কাজ করতে পারি, তো কতজন, যেটা প্রপারলি করা, তাইলে দেখা যায় 2টে শিফট লাগে। রোববার গণপরিবহন না থাকায় অফিস পৌঁছাতে বিড়ম্বনায় পড়ার কথাও জানিয়েছেন কেউ কেউ। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও চেষ্টা করছি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোস্তাফিজুর রহমান। আমি মনে করি আপনি এখন হয়তো আমাকে শুনতে পাচ্ছেন। শিশুদের প্রসঙ্গে আমার প্রশ্নটি, শিশুরা করোনায় আক্রান্ত হচ্ছে, যদিও সেটি সংখ্যায় কম, এটি একটি আশার কথা। আর সেক্ষেত্রে তাদের জন্য অভিভাবকদের কি করণীয় আছে? শিশুদের করোনা হলে তারা বাসায় কি কি চিকিৎসা দিতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা আমি শুনেছিলাম, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নিই আমি আগে। আজকে আপনি বলেছেন যে রেকর্ড সংক্রান্ত আক্রান্ত হয়েছে এবং রেকর্ড সংক্রান্ত মৃত্যু হয়েছে, আজকে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। তো সে জায়গায় আপনি বলেছেন যে তার মধ্যেই আজকে লকডাউন খুলে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় কি অবস্থা হবে, কেমন হবে? আমি শুধু একটা জিনিস আপনাদের ধন্যবাদ দিতে চাই, আপনাদের সংবাদ কর্মীদের ধন্যবাদ দিতে চাই। আপনারা এই সংকটময় সময়েও সুন্দরভাবে সব জায়গাতেই রিস্ক নিয়ে গিয়েছেন এবং সংবাদ কালেকশন করেছেন, জাতিকে উপস্থাপন করেছেন, সাথে সাথে মানুষকে সচেতন করেছেন। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের ডাক্তার সমাজকে, আমাদের চিকিৎসা সেবা কর্মীদের, তাদের অক্লান্ত পরিশ্রমে, এবং আমাদের স্বাস্থ্য বিভাগের যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে আমাদের ইভেন আমাদের প্রধানমন্ত্রীকে আমি দিতে চাই যে উনি সবসময় সবাই একটা দিক নির্দেশনা দিয়েছে যে আমাদের দেশের সামর্থ্য খুবই কম, সেই তুলনায় আমাদের এই মহামারী যে অসুখটা এসেছে তাকে মোকাবেলা করা আমাদের জন্য সবসময়ের জন্য অনেক কঠিন হবে। এবং আমরা ইটালি, স্পেন, আমেরিকাতে দেখেছি তাদের মৃত্যু হার কিন্তু আমাদের চেয়ে কম না। আমাদের এই সীমিত এর মধ্যেও আমাদের যে সীমিত সম্পদ, সীমিত স্বাস্থ্য ব্যবস্থা, সীমিত স্বাস্থ্য বিভাগের বাজেট, তার মধ্যে আমরা যে সবাই মিলে যে সচেষ্ট ছিলাম, সবাই মিলে যে এরকম ভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য আমি স্বাস্থ্য বিভাগের কর্মীদের ধন্যবাদ দিতে চাই। আমি সাথে সাথে আমাদের পুলিশ বাহিনী, সাংবাদিক সবাইকে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই যে মানুষের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করেছে বলে আমাদের মৃত্যু হার। ডক্টর মোস্তাফিজুর রহমান, দুঃখিত, আপনাকে একটু থামাতে চাচ্ছি। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল, আপনি নিশ্চয়ই শুনেছেন, শিশুদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে বাড়তি কি সতর্কতা অভিভাবকরা নেবে, একটু সংক্ষেপে বলে দিবেন।
আপনি যে বাচ্চাদের ক্ষেত্রে বলেছেন, বাচ্চাদের ক্ষেত্রে আক্রান্ত হলেই আমরা যেটা করতে বলি আপনাকে, এই অসুখটা আমাদের মূলত শ্বাসতন্ত্রে যেহেতু অসুখ হচ্ছে, তো আপনি খেয়াল করতে হবে বাচ্চাটা আক্রান্ত হলেই প্রথমেই ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে প্রেজেন্ট করবে। তো যে কোনো বাচ্চারই যদি এই সময় ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে আসে, তার প্রথম কাজ হবে যে কোনো একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে অ্যাটলিস্ট ইভালুয়েট করা যে আপনার বাচ্চাটা করোনা আক্রান্ত কিনা বা এরকম করোনা সংক্রান্ত কোনো রকম লক্ষণ মনে হচ্ছে কিনা। তো সেই দিকে চিন্তা করলে আপনি প্রথম একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, 1 নম্বর। 2 নম্বর, শিশু বিশেষজ্ঞ আমি বলতে চাই যে পরিবারের লোকজন অন্যদের কি করণীয় উচিত। একটা হলো যে শিশু যাতে আক্রান্ত না হয়, তার জন্য আমরা যেটা করব, আমরা যেটা পরিবারের যারা বড় আছি, যারা বাইরে যে এক্সপোজ হচ্ছি প্রতিদিন, তাদের মধ্যে অনেকের করোনা লক্ষণ আসতেও পারে, নাও পারে। এই জন্য বাইরে যখন আমরা যাব তখন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, আমরা মাস্ক পরবো। বাড়ির ভিতরেও শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বলছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরবো একটা বিরতি থেকে ফিরে আসার পরে। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এক্ষুনি ফিরে আসছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সকাল থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল। দুপুরে প্রতিমন্ত্রী জানিয়েছেন যাত্রীদের আরও সচেতনতা দরকার। লঞ্চগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে বলেছেন তিনি। একই দিনে সীমিত পরিসরে চালু হয়েছে রেল যোগাযোগ, আর সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। মন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যবিধি মানতে কঠোর হবেন তারা। করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে চালু হলো লঞ্চ যোগাযোগ। ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল দক্ষিণাঞ্চলের টার্মিনালে। সে অর্থে সদরঘাটে যাত্রী চাপ কম, তবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কোথাও। পর্যায়ে আপনার খুবই কম, যেটা থাকার কথা ওটাকে খুবই কম আপনার এখানে। না, লঞ্চ ছাড়া দেয় না, তবে আমরা পার্সোনাল নিজেদের সেফটিটা নিজেরাই আশা করি। তো সব কিছু তো দেখলাম আজকে ছাড়ানোর চিন্তা ভাবনা, এই জন্য আশা করে আসছিলাম। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বলেন, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, করোনা মোকাবেলায় আরও সচেতনতা দরকার। আমরা মার্কিং করে দিয়েছি ডেকের মধ্যে যে কে কোথায় বসবে এবং কোথায় অবস্থান গ্রহণ করবে। সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যথাযথ গুরুত্ব আরোপ করেছি এবং এটা শতভাগ নিশ্চিত করার জন্য মালিক, শ্রমিক সবারই প্রতি আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছি। প্রায় 2 মাস পর চালু হয়েছে রেল যোগাযোগ। দুপুরে ঢাকা থেকে ছাড়ে প্রথম ট্রেন। প্রথম দিকে চট্টগ্রাম সিলেট রুটে পঞ্চগড় চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন ছেড়েছে। স্বাস্থ্যবিধি মানতে বারবার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ, তবে যাত্রীদের অবহেলা ছিল নিয়ম মানায়। পরবর্তীতে আবার সবকিছু মিসম্যানেজমেন্ট যাতে না হয় সেটা খেয়াল রাখা দরকার। সিগন্যাল দিছে যে কোন মানুষ কতটুকু ডিস্টেন্সে রাখবে, এটা একটা ভালো উদ্যোগ। সবচেয়ে ভালো মনে হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার এখানে দিচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যেভাবে আছে, এটা 3 ফিট যে দূরত্ব রাখার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু মেনটেন করা এখনো হয় নাই। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। টিকিটের এবার ব্যবস্থা আমরা সমস্ত অনলাইনে করেছি। তাদের টিকিট ছাড়া কেউ তো প্ল্যাটফর্মে আসতে পারছে না। এবং বাইরে কিন্তু আমরা ঘুরে দেখলাম আমাদের যে এন্ট্রেন্স, সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ে যেমন হাত ধোয়ার ব্যবস্থা আমরা করতেছি। এই যে তার টেম্পারেচার করা, সেইটা স্যানিটাইজেশন করা, টিকিট চেক করা, সবগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লঞ্চ রেল চালু হলেও আজ শুরু হয়নি বাস যোগাযোগ, তাই রাজধানীতে সরকারি বেসরকারি অফিসগামীরা বিপাকে পড়েন। গণপরিবহন সংকটে সিএনজি সহ অন্যান্য যানবাহনেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে চলবে আন্তঃজেলা সহ সব বাস। করোনার কারণে 60% বাড়তি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। 2 মাস পরে আবারও সরব রাজধানী ঢাকা। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে জীবনের ঝুঁকি নিয়েই ছুটতে হচ্ছে সব বয়সী কর্মজীবীদের। করোনার ঝুঁকি নিয়েই চলতে গিয়ে দুর্ভোগের কমতিও নেই নগরবাসীর, কারণ গণপরিবহন সংকট। এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে রিক্সা, সিএনজি এবং মোটরসাইকেল চালকেরা। গাড়ি তো যাই না, সবকিছু বন্ধ হয়ে রয়েছে, যাইতারি না, দাঁড়িয়ে রয়েছে 1 ঘন্টা তালাকি। 100 টাকা ভাড়া 400 টাকা লাগলো। এখন আবার যে যাবো মতি দিলে কত লাগে এখন কে জানে। ভোগান্তি হচ্ছে, বাস নাই, এই জন্য ভাড়া বেশি লাগতেছে, খরচ বাড়তেছে, মানে ইনকাম নাই, খালি খরচ বাড়তে আছে। বাস চালু হয় মানুষের জন্য, সবার জন্য ভালো আর কি। নগরবাসীর এই দুর্ভোগ সহসাই শেষ হচ্ছে না।
পহেলা জুন থেকে চালু হতে যাওয়া বাস ভাড়া ৮০% বৃদ্ধির প্রস্তাব করেছিল সড়ক পরিবহন ফেডারেশন এবং বিআরটিএ। রবিবার সকালে বর্ধিত ভাড়ার বিষয়ে সচিবালয়ের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এমন ভাড়া বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও শঙ্কা তার। জনগণের তথা যাত্রীদের এই মুহূর্তে আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে ভাড়া বৃদ্ধি প্রস্তাব যেটা ৮০ বার করা হয়েছে সেটা কমিয়ে যুক্তিসঙ্গত একটি হার নির্ধারণ করা হয়েছে। দুপুরের পর ৬০% ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। ইমতিয়াজ সনি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনাকে আবারও আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। এখন যেই সিজনটা চলছে, শিশু সহ বড় সবারই সাধারণ জ্বর, সর্দি কাশি হচ্ছে, ডেঙ্গুও হচ্ছে, কারণ এই সিজনটাই এখন এরকম। এই সাধারণ সর্দি কাশি যে করোনা না, তা কিভাবে বোঝা যাবে একটু সংক্ষেপে বলবেন, এবং তারই সাথে করোনা হলে দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়তে পারে বিশেষ করে শিশুদের উপরে, সেটাও একটু জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম হলো, আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে বলা হয়েছে যে কারো যদি জ্বর থাকে, সাথে যদি কাশি অথবা শ্বাসকষ্ট থাকে, এটাই হলো মূল লক্ষণ, এটা থাকতে হবে। সাথে যে এলাকায় করোনার প্রাদুর্ভাব চলতেছে ওই এলাকায় থেকে যদি শিশুরা চলে আসে, যেমন এখন তো আমাদের দেশে পুরো দেশেই করোনার প্রাদুর্ভাব চলছে, সেই অনুযায়ী আমরা বলতে পারি এখন যে কোনো এলাকা থেকে কোনো বাচ্চা যদি কাশি বা এবং সাথে জ্বর এবং কাশি নিয়ে আসে, তাহলে আমরা সাসপেক্ট করবো ওই বাসায় আরো কারো করোনা হয়েছে কিনা। তবে যদি বাচ্চাটা দেখা যায় যে অন্য কোনো ক্লিয়ার কাট ডায়াগনোসিস আমাদের কাছে মনে হয়েছে, যেমন আমি বলি কোনো বাচ্চার ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে আমরা যেটা বলি হাঁপানি অসুখ, দেখা গেলো এই বাচ্চাটির বয়স 5 বছর, লাস্ট 6 বছর যাবত এই বাচ্চাটার মাঝে মাঝে এরকম ভাবে কাশি হয়, শ্বাসকষ্ট হয়ে যায়, সাথে এবারও একটু জ্বর এসে কাশি হয়েছে, তার ক্ষেত্রে হয়তো আমরা আরো একটু বেশি ইভালুয়েট করবো, আরো একটু ভালো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যায় কিনা। কিন্তু যেই বাচ্চাগুলোর জ্বর বা কাশি আছে, ওর বাড়িতে কারো যদি করোনা থাকে, পার্শ্ববর্তী কারো থাকে, বা যে এলাকা থেকে সে আসছে, এখন বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসলেই তাকে আমরা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখবো না, এবং সন্দেহের ঊর্ধ্বে না রেখে সেই বাচ্চাটাকে আমরা সাসপেক্ট করলে সাথে সাথে বলবো যে আমরা কোভিড পরীক্ষার জন্য পাঠিয়ে দেবো। যদি কোভিড পরীক্ষা পজিটিভ আসে, তখন আমরা বলবো করোনা হয়েছে। আর অন্য যে বাচ্চাগুলোকে আমরা ক্লিয়ার কাট ডায়াগনোসিস মনে করবো, সেগুলোকে যেমন বললাম আমি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যদি কারো ব্রঙ্কিওলাইটিস একটা অসুখ, যেটাতে আমরা বলেছি যে আমি মনে হয় বুঝতে পেরেছি। ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন আপনি। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। টানা 3 দিন করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। শনিবারও নতুন আক্রান্তের সংখ্যা ছিল 1.25 লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 61.65 লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 3,71,000 মানুষের। গেল 24 ঘন্টায় ছোঁয়াচে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও 4,000 প্রাণ। এর মধ্যে সহস্রাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন সংক্রমিত 23,000-এর বেশি মানুষ। মোট আক্রান্ত প্রায় 18 লাখ। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত। মৃত্যুর দিক থেকে স্পেন ফ্রান্সকে টপকে এখন চতুর্থ শীর্ষ দেশ ব্রাজিল। প্রাণ গেছে প্রায় 29,000 মানুষের। মোট আক্রান্ত 5 লাখ। শনিবারের রেকর্ড 30,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। সংক্রমণের দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 4 লাখ ছুঁয়ে মৃত্যু হয়েছে 4,700। এবার করোনা ভাইরাসের টিকা নিয়ে সুখবর দিল চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোভ্যাক। দাবি, করোনা প্রতিরোধে তাদের আবিষ্কৃত টিকার কার্যকারিতা 99% নিশ্চিত। আর এই মুহূর্তে অ্যাডভান্সড লেভেলে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ভ্যাকসিনটি। যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে কটি টিকার ট্রায়াল চলছে সেগুলোর মধ্যে অন্যতম সিনোভ্যাকের এই ভ্যাকসিন। এই মুহূর্তে স্টেজ 2-তে 1000 মানুষের উপর চলছে ক্লিনিক্যাল পরীক্ষা। টিকার কার্যকারিতা নিয়ে প্রবল আত্মবিশ্বাসী সিনোভ্যাকের গবেষকরা। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে টিকার কার্যকারিতার বিষয়ে 99% নিশ্চিত বলে দাবি করেন তারা। কোভিড-19 মোকাবেলায় অ্যাডভান্স লেভেলে টিকার ট্রায়াল চলছে। প্রাথমিক ট্রায়ালে বেশ ভালো ফল পেয়েছি, তাই কার্যকারিতা নিয়ে আমরা প্রায় 100% আশাবাদী। এরই মধ্যে বড় আকারের টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং ভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠানটি। চূড়ান্ত অনুমোদন পেলে বাণিজ্যিক ভিত্তিতে 1 কোটি ডোজ উৎপাদনের টার্গেট সিনোভ্যাকের। প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অগ্রাধিকারের পরামর্শ গবেষকদের। যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের সাথে প্রাথমিক আলোচনা চলছে। অনুমোদন পেলে বড় আকারে উৎপাদন ও বাজারজাতের পরিকল্পনা আছে। অবশ্য শুরুতেই সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব নয়। অ্যাডভান্সড লেভেলে পরীক্ষা চললেও ভ্যাকসিনটি বাজারে আসতে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস। স্টেজ 3-র ক্লিনিক্যাল ট্রায়াল আর সরকারি অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতে পার হয়ে যাবে চলতি বছর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। তুরস্ককে টপকে বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে এখন 9ম দেশ ভারত। জনতা কারফিউ বা টানা লকডাউনের মতো কড়াকড়িতেও নিয়ন্ত্রণে নেই পরিস্থিতি। গেল 2 সপ্তাহে লাগামহীন হয়েছে নতুন সংক্রমণ আর প্রাণহানি। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও অর্থনীতির দোহাই দিয়ে লকডাউনের কড়াকড়ি শিথিল করছে দিল্লি। 8 জুন থেকে রেস্তোরাঁ, শপিং মল সহ খুলে যাচ্ছে সব। করোনা সংক্রমণ রোধে টানা 2 মাসের বেশি সময় ধরে ভারত জুড়ে চলছে লকডাউন। নানা পদক্ষেপের পরও কোনো কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড মৃত্যু আর সংক্রমণ দেখছে দেশটি। ভারতে ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের 2 মাসে মাত্র 12,000-এর ঘর ছুঁলেও মূল ভয়াবহতা শুরু হয় গেল মাসে। 1 মে 37,000 থেকে 2 সপ্তাহ পর সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ায় 85,000। গেল 15 দিনেই ছাড়িয়েছে শুরুর 3 মাসের মোট সংক্রমণকে। একই হারে বাড়ছে প্রাণহানি। মার্চে প্রথম মৃত্যুর 1.5 মাসে 1000-এ পৌঁছালেও গেল 1 মাসে সেই সংখ্যা 5,000-এর ঘরে। কোনো কিছুতেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ধাপে ধাপে সবকিছু স্বাভাবিকের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে আগের অবস্থায় ফিরতে চায় মোদি সরকার। हम परमानेंटली जिंदगी में लॉकडाउन नहीं कर सकते। মানছি প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কিন্তু টানা লকডাউন চালিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না। কারণ জীবন এভাবে থেমে থাকলে কখনোই চলবে না। আমাদেরকে আতঙ্কিত না হয়ে সব ধরনের সতর্কতা অবলম্বন করে করোনাকে সাথে নিয়েই এগিয়ে চলতে হবে। জনগণ বলছে করোনার ভয়ে আর ঘরে থাকা সম্ভব না। পেটের দায়ে বাধ্য হয়ে বের হতে হচ্ছে রাস্তায়। দর্জির কাজ করতাম, দীর্ঘদিন কোনো কাজ নেই, ঘরে খাবার পর্যন্ত নেই। জানি না কোথায় খাবার পাবো, কিভাবে বাঁচবো। কাজ না করলে সংসার চলবে না, এভাবে বসে আর কতদিন, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বের হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ককে পাশ কাটিয়ে এখনই স্বাভাবিক অবস্থায় ফিরলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে ঘনবসতি দেশগুলোকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিধিনিষেধ প্রত্যাহারের পরে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। সরকারি বেসরকারি সব অফিস আদালত চালু হওয়ায় কর্মস্থলে যোগ দিয়েছেন সবাই। শুরু হয়েছে ট্রেন চলাচলও। প্রথম দিনে ছেড়ে গেছে 3টি ট্রেন, আর যাত্রী ছিল 50%। গণপরিবহন চলাচল শুরু হবে কাল থেকে। দীর্ঘ 66 দিন লকডাউনের পর অনেকটা নতুন ভোর। করোনাকে পাশ কাটিয়ে আবারও কর্মব্যস্ত জীবনে ফেরার দিন। সকাল 7টা, চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের ভিড়। রেল কর্মকর্তারা জানান, এখন থেকে প্রতিদিন 3টি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। এর মধ্যে সকাল 7টায় সুবর্ণ ও বিকাল 5টায় সোনার বাংলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর রাত 9টায় উদয়ন এক্সপ্রেস যাবে সিলেটের উদ্দেশ্যে। প্রতি ট্রেনে যাত্রী থাকবে 50%, অর্থাৎ প্রতি 2 সিটে 1 জন করে 1040 জন যাত্রী প্রতিদিন চট্টগ্রাম থেকে যেতে পারবেন। এই রিক্সের মধ্যে যেতে হচ্ছে, যেহেতু চাকরি করতে হবে তো বাধ্য হয়ে যাওয়া। ঘরে ঈদ করেছি, হ্যাঁ,
চাকরির জন্য যেতে হচ্ছে, এবং এই ব্যবস্থাপনার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। এখন থেকে ট্রেনের সব টিকিট বিক্রি হবে অনলাইনে। তবে অনলাইনে কালোবাজারি ঠেকানো রেল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয় বলে জানান কর্মকর্তারা। প্রায় 3 ফুটের মতো দূরত্ব বজায় থাকবে, এবং এটা নিশ্চিত করার জন্য আমাদের যারা ট্রেনে অ্যাটেন্ডেন্ট আছে আমরা একটা স্কোয়াড পার্টি পাঠাইছি। স্টেশনের আশেপাশে যদি এরকম কোনো কেউ থাকে যে তারা টিকিট চোরা কারবারি করার চেষ্টায় আছেন, আমরা সেই বিষয়ে তথ্য নিচ্ছি। সীমিত পরিসরে অফিস আদালতও চালু হয়েছে চট্টগ্রামে। স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। তবে করোনা নিয়ে আতঙ্ক আর উদ্বেগে আছেন অনেকে। যুগে টাকার মানুষ সরকারি কাজ করতে হচ্ছে, মনে করেন আমরা ট্রেজারি সেকশনের কাজ, ট্রেজারি সেকশন চালানোরা দিচ্ছে, আমরা করতেছি, কিন্তু এখানে যে করোনা কার কাজ আছে আমরা সেটা আমরাও জানি না। এর মধ্যে জ্বর আছে কিনা প্রত্যেকে জ্বর চেক করা হয়। প্রায় 65 দিন পর শুরু হয়েছে শেয়ার বাজারের লেনদেন, তবে বেশিরভাগ ব্রোকার হাউসেই ছিল খালি। করোনার প্রভাব আর্থিক খাতে কেমন পড়বে তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। ভীতির মধ্যেই ছিলাম আমরা, কীভাবে কী হবে, যেমন আজকে সেই ভীতির একটা অংশ হিসেবে আমাদের কাছে আজকে লোকজন নাই, কেনাবেচা তেমন একটা নাই। জাতীয় দুর্যোগ চলতেছে, সেটা কাটিয়ে উঠলে আমার মনে হয় মার্কেটটা অনেক ভালোর দিকেই যাবে। এদিকে সকাল থেকে সড়কের বিভিন্ন রুটে বেশ কিছু গণপরিবহন চলাচল করতে দেখা যায়। তবে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। সোমবার থেকে পুরোদমে গণপরিবহন চলাচল শুরুর কথা রয়েছে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বিকেল থেকেই ভিড় বেড়েছে টার্মিনালগুলোতে। সদরঘাটের এই মুহূর্তের খবর আমরা জানবো সহকর্মী ইব্রাহিম খলিলের কাছ থেকে। ইব্রাহিম, এখন থেকে তো দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো ছেড়ে যাবার কথা, ঠিক এই মুহূর্তে সদরঘাটের অবস্থা কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানছে কিনা সবাই, এছাড়া ভিড় কেমন দেখছেন যাত্রীদের, সেটা একটু জানিয়ে দেবেন। বৃষ্টি আর অল্প কিছুক্ষণ পরই 9টার দিকে বরিশালগামী যে লঞ্চগুলো সেগুলো ছেড়ে দেবে সদরঘাট থেকে। এরপরে আসলে আর লঞ্চ সেরকম ছাড়ার নেই। আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে লঞ্চ অনেকদিন পর খোলার পরে যে ধরনের ভিড় থাকার কথা সে ধরনের ভিড় আমাদের চোখে পড়েনি। তবে একেবারে মানুষ কম ছিল না, অনেকেই যাচ্ছে, তারা এসেছেন। লঞ্চগুলোতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার যে ব্যবস্থাগুলো সেগুলো কিছু কিছু করা হয়েছে। তাপমাত্রা পরীক্ষা থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সেগুলো করা হয়েছে। আমি আগেও যেটি বলেছি যে পায়ের জীবাণু দূর করার জন্য সেরকম কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের নজরে এসেছে সেটি হচ্ছে ভিতরের ডেকে মানুষের যে পরিমাণ দূরত্ব রেখে বসার কথা সেই পরিমাণ দূরত্ব রেখে আসলে তারা এখনও বসছেন না। দেখা যাবে সে সময় আরও বেশ কিছু যাত্রী উঠবেন এবং ওঠার পরে যদিও সেখানে দাগ দিয়ে মার্ক করে দেওয়া আছে যে এতটুকু ব্যবধান রেখে বসা দরকার, কিন্তু ভিতরে যারা রয়েছেন তারা অনেকেই সেটি মানছেন না বলে আমরা নিজ চোখে দেখতে পেয়েছি এবং এক ধরনের উদাসীনতার ভাব রয়েছে। এই যখন গণপরিবহনের অবস্থা শুরু থেকেই তখন আরও বেশি যাত্রীর চাপ বাড়বে লঞ্চ টার্মিনালে, বিশেষ করে বরিশাল থেকে যারা ঢাকা আসবেন সেখানে তো আরও বেশি ভিড় রয়েছে এবং সেইগুলোতে আসলে শারীরিক সুরক্ষা থেকে শুরু করে পাশাপাশি শারীরিক যে নিরাপত্তা এবং হ্যান্ড স্যানিটাইজেশনের যে বিষয়গুলো সেগুলো আসলে কতটুকু মানা হচ্ছে সেটি বারবার প্রশ্ন ফিরে আসে। এর মধ্যে আক্রান্তের হার তো বেড়েই চলছে। বৃষ্টি, স্বাভাবিকভাবে এই প্রশ্নটি ফিরে আসছে বারবার। অনেক ধন্যবাদ ইব্রাহিম খলিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যাত্রা শুরুর প্রথম দিনের ট্রেন ছিল বনলতা এক্সপ্রেস। কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুরে, আর সেই যাত্রার সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী মেহেদি মিরাজ। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ থাকা আন্তনগর ট্রেন যেসব শর্ত সাপেক্ষে চালু করা হয়েছিল সেসব শর্তগুলো ঠিক কতটুকু মানা হচ্ছে বা যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধি যাত্রী এবং ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ঠিক কতটুকু মানতে এবং মানাতে পারছেন সেটি জানতে আমাদের যাত্রা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনে। আমরা দেখতে চাই যাত্রী এবং ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ঠিক কতটুকু মানতে পারছেন সেসব স্বাস্থ্যবিধি।
নির্ধারিত সময়ে দুপুর ঠিক 1:30টায় কমলাপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে বনলতা এক্সপ্রেস। দীর্ঘদিন পর আবার সেই চিরচেনা ঝকঝকাঝক শব্দে শুরু আন্তনগর ট্রেন চলাচল। করোনা ঝুঁকির মধ্যেই এই যাত্রা, তাই এক সিট ফাঁকা রেখেই করা হয় আসন বিন্যাস। নিরাপত্তা, স্বাস্থ্যবিধি নিয়ে অনেকটাই সচেতন যাত্রীরা। নিজেরা যদি সচেতন যদি না হয় তাহলে তো এটা করতে পারবে না। যথেষ্ট সুন্দর পদক্ষেপ নিয়েছেন সরকার, সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমরা সন্তুষ্ট আর কি। ট্রেনের নিরাপত্তা এভাবে নিরাপত্তা যদি অন্যান্য যানবাহন যদি এরকম নিরাপত্তা চলে তো যথেষ্ট ভালো। ট্রেনের নিরাপত্তা খুব পছন্দ হলো। ভ্রমণে যাত্রীদের বেশিরভাগই মুখে মাস্ক পরলেও কেউ ছিলেন ব্যতিক্রম। অবচেতন আর অসচেতন ভাবে মাস্ক খুলে রেখেছিলেন তারা। এখানে খুলে রাখছে, অনেকক্ষণ পরেছিলাম তো এই জন্য, এখন এখানে বসে আছে এই জন্য আর খুলে নেই। গরম লাগে তো, বেশি গরম এই জন্য একটু করে রাখছি। ট্রেনের দায়িত্বপ্রাপ্তরাও এই জন্য দুষছেন যাত্রীদের অবহেলাকে। সামাজিক দূরত্ব বজায় রেখে টিকিটগুলো বিক্রি হয়েছে। এখন অনেক যাত্রী দেখা যাচ্ছে মুখে মাস্ক নেই, আমরা তাদেরকে বারবার বলছি, তারপরে তারা শুনছে না। সন্ধ্যা 6:30টার দিকে রাজশাহী স্টেশনে পৌঁছায় বনলতা এক্সপ্রেস। এর আগে কমলাপুর স্টেশনের প্রবেশ মুখেই যাত্রীদের জীবাণুমুক্ত করার নানা আয়োজন দেখা যায়। এটি অব্যাহত রাখা হবে বলে জানা স্টেশন ম্যানেজার। যাত্রীরা আসলে স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বটা তাদের বেশি সচেষ্ট থাকতে হবে। আমরা তো দিবই। স্টেশনে ঢোকার মুহূর্তে আপনারা দেখছেন আমাদের যে ব্যবস্থাগুলো রেখেছি। প্রথমে তাপমাত্রা চেক করা হচ্ছে, তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আমরা ঢুকতে দিচ্ছি না। রেলওয়ে কর্তৃপক্ষ এবং যাত্রী উভয়ে বলছেন স্বাস্থ্যবিধি মেনে এই যে ট্রেন যাত্রা সেটি ঠিক কতদিন ধরে রাখা যাবে সেটি এখন চ্যালেঞ্জের বিষয়। আর এটি যদি ধরে রাখা না যায় তাহলে করোনা সংক্রমণের জন্য যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল সেটি একেবারেই অনর্থক হবে বলে মনে করছেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রাজশাহী। কাল থেকে সারা দেশে সীমিত আকারে চালু হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস সার্ভিস। কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের বাস টার্মিনালগুলো, তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ। পরিবহন মালিক শ্রমিক বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হলে ভাড়া বাড়ানোর বিকল্প নেই। কঠোর তদারকির কথা বলছে হাইওয়ে পুলিশ। করোনা সংকটে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস সার্ভিস। সোমবার থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্তে প্রাণ ফিরেছে বাস টার্মিনালগুলোয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেয়ায় গণপরিবহন চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সংশয়ে তারা। ক্ষুব্ধ ভাড়া বাড়ানো নিয়ে। 50 জনের সিটের ব্যাপারে 25 জন ওঠার কথা বলছে, কিন্তু সাধারণত গণপরিবহনগুলো ওইগুলো মেনে চলে না। ওরা লোকাল ভাড়া উঠায়, ওরা যে একটা সুযোগ পাইছে ওরা ভাড়াটা নির্ধারণ করে নিয়ে নিছে। স্বাস্থ্যবিধি মেনে যাব, কিন্তু এত ভাড়া নিলে তো আমরা যাইতে পারবো না। ভাড়া কিন্তু বাড়াতে থাকে, কিন্তু কমাতে থাকে না। মালিকরা ভাড়া বাড়াচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুষ্ঠু এবং ঠিক থাকে। পরিবহন মালিক শ্রমিকদের দাবি স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চলবে। বাসের অর্ধেক আসন ফাঁকা রাখার কারণে ভাড়া বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। সরকার যেভাবে বলতেছে আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আমরা গাড়ি চালাবো। আমাদের কাউন্টারগুলোতে কেমিক্যাল স্প্রে, গেট এবং প্রত্যেকটা যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার দিয়ে আমরা যাত্রীদেরকে গাড়িতে পরিবহন করব। সরকারি বিধিনিষেধ না মানলে আইনের কঠোর প্রয়োগের কথা বলছে হাইওয়ে পুলিশ। গণপরিবহনগুলি পর্যবেক্ষণ করব যাতে করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলি চলে। যদি গণপরিবহনগুলি স্বাস্থ্যবিধি মেনে না চলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিআরটি এর সিদ্ধান্ত অনুযায়ী 50 সিটে 25 আর 40 সিটের বাস চলবে 20 জন যাত্রী নিয়ে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আবার একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি একটু পর। ফিউচার পার্ক সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত পরিসরে শপিং মল খোলা হবে। খোলা থাকবে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দোকান ও মালিক কর্মচারীদের জীবন জীবিকার কথা চিন্তা করি এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ফিউচার পার্ক কর্তৃপক্ষ। তবে অপ্রয়োজনে বা শুধুমাত্র ঘোরাঘুরির জন্য কাউকে যমুনা ফিউচার পার্কে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শপিং মলে আসার সময় গ্লাভস এবং মাস্ক পরা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। এর আগে 10 মে ঈদ সামনে রেখে দেশব্যাপী মার্কেট খোলা হলেও করোনা ঝুঁকির কথা মাথায় রেখে বন্ধ রাখা হয় যমুনা ফিউচার পার্ক। দীর্ঘ 2.5 মাস পরে শিথিল হলো লকডাউন পরিস্থিতি। আর এই সময় বিভিন্ন জন নানাভাবে কাটিয়েছেন
ঘরের মধ্যেই। আর সেই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা করোনার ভয়াবহতা কমলে কি করবে মানুষ, তা নিয়ে আছে এক একজনের এক এক রকম ইচ্ছা। আরও জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। দেখা যাক, দেখা যত দূর যেতে চাই। আমি উর্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ছি। লকডাউন পরিস্থিতির কারণে গল্প করছি, গান গাইছি, অনলাইনে আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তারপর ইউটিউবে ছোট ছোট রান্না শেখার চেষ্টা করছি, খেলাধুলা করছি ছোট ভাই বোনদের সাথে। লকডাউন পরিস্থিতি শেষ হয়ে গেলে সর্বপ্রথম আমি যেটা করব, হারমোনিকা বাজাতে বাজাতে রাস্তা থেকে দৌড়ে বেড়াবো আর আমার সবচেয়ে কাছের বন্ধুদের এবং আমি যাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান শেখাই তাদেরকে শক্ত করে জড়িয়ে ধরবো। আমার নাম অরণি। স্কুল মিস করছি, স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, খেলাধুলা করতে পারছি না, বাইরেও যেতে পারছি না। যখন করোনা শেষ হয়ে যাবে আমি আগে স্কুলে যাব, তারপর বন্ধুদের সাথে দেখা করব, তারপর ঘুরতে বের হব। আমি আর্চানিলা, ফাউন্ডার উইমেন ইন ডিজিটাল। লকডাউন চলছে, তো আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি। লকডাউন শেষ হলে সবাই আগে যেটা করব, আমি ঘুরতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করব কোথাও পাড়ি দিতে, কোনো দেশের বাইরে যেতে, কোনো একটা নতুন দেশে যেতে। আর এরপরে হয়তো অফিস নিয়ে একটু চিন্তা করতে হবে, যেহেতু এখনকার সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ধান কাটার পরে শুকনোর যে কাজটা, এটা আমি করেছি এবার, এই প্রথম। তো এটা আমার খুব মজা লেগেছে আর আমার ফ্যামিলিকে ভীষণ সময় দিতে পেরেছি। লকডাউন শেষে আমি কী করতে চাই এরকম কিছু জানতে চাইলে অবশ্যই বলবো। আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস খুব মিস করেছি, আমার চারুকলার বকুলতলা। আমি লকডাউন শেষে আমার মনে হয় আমি চুপ দিয়ে ওখানে চলে যাবো আর এক কাপ চা খাবো। আমি ডক্টর BM মইনুল হোসেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। আমি খুব মিস করছি আমার যে বাস্তব ক্লাসরুম, ফিজিক্যাল ক্লাসরুম, সেই পরিবেশটা, সেই এনভায়রনমেন্টটা। আমি চাই যে লকডাউনের পরে যত দ্রুত সম্ভব আমি যেন আমার সেই ক্লাসে ফিরে যেতে পারি, যেখানে আমার মূল কাজটা আমার শিক্ষার্থীদের মাঝখানে, সেখানে ফিরে যাওয়ার জন্য আসলে মুখিয়ে আছে। করোনাকালীন সময়ে কিংবা লকডাউনের জীবনে প্রকৃতি ফিরে পেয়েছে তার নিজস্ব কাজ। সবুজে সবুজ হয়েছে পুরো দেশ, কিন্তু লকডাউন শিথিল হলে সেই পরিস্থিতি কতটুকু বিরাজ করবে তা নিয়ে প্রশ্ন আছে স্বয়ং প্রকৃতির। কারণ প্রকৃতির প্রার্থনায় এখন একটাই শুধু চাওয়া, মানুষ যেন বৈরী না হয় তার প্রতি, মানুষ যেন বর্বর না হয় তার প্রতি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। করোনা মহামারীতে মৃত্যুহার বেড়ে চলায় বহু দেশেই তৈরি হয়েছে কফিন সংকট। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে কলম্বিয়ার একটি প্রতিষ্ঠান। বিশেষ এক ধরনের হাসপাতালের বেড তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি, যা প্রয়োজনে রূপান্তর করা যাবে কফিনে। রডের পিলারের ওপর কার্ডবোর্ড দিয়ে তৈরি বেড। 150 কেজি ওজন বহনের সক্ষম এই বেড হাসপাতালে যেমন ব্যবহার করা যাবে, তেমনি রোগীর মৃত্যু হলে তা রূপান্তর করা যাবে কফিনে। কলম্বিয়ার কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান ABC ডিসপ্লে ডিজাইন করেছে এই বেড কাম কফিন। মৃতের সংখ্যা বেড়ে চলায় মরদেহের সৎকারের জন্য পথে বসে থাকতে হচ্ছে স্বজনদের। এই ব্যাপারটি আমাদের মনে খুব দাগ কেটেছে, সে কারণে এমন কিছু করতে চাইছিলাম। এরই মধ্যে ABC ডিসপ্লের বোগোতা কারখানায় জোরে সোরে শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া। দাম ধরা হয়েছে $92 থেকে $132। দীর্ঘদিন পর আয়ের পথ খোলায় স্বস্তি মালিকের। পুরো মাস জুড়ে আমাদের আয়ের পথ ছিল বন্ধ। নতুন এ প্রকল্প আবারও ব্যবসায় ফিরিয়ে এনেছে, নয়তো এ মাসে শ্রমিকদের বেতন দেওয়াই সম্ভব হতো না। মাসে 3000 বেড তৈরির টার্গেট ABC ডিসপ্লের। প্রথম ধাপে উৎপাদিত কফিন অনুদান হিসেবে দেয়া হবে প্রত্যন্ত আমাজনের হাসপাতালে। রফতানির বিষয়েও চলছে আলোচনা। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে পেরু, চিলি, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সোমবার থেকে মাঠের অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম দিনই 13 ক্রিকেটারকে ঘাম ঝরাতে দেখা যাবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। SLC বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে এই অনুশীলন সেশন চলবে বলে জানিয়েছে দেশটির বোর্ড। কলম্বোর এই আবাসিক ক্যাম্প 12 দিন চলবে। মূলত 3 ফরম্যাটেই খেলে থাকেন এমন ক্রিকেটারদের ডাকা হয়েছে ক্যাম্পে। এখানে ব্যবহৃত সব গাড়ি, খেলার সরঞ্জাম, অন্যান্য দ্রব্যাদি ডিসইনফেক্টেড করার জন্য বিশেষ প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এই ছিল এখনকার করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।